আজ 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। বেসরকারি জাপানি সংস্থা শাপলা-নিরের আয়োজনে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। এবারের প্রতিপাদ্য বিষয় শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে এবং যে সামাজিক সংকট বা সমস্যাগুলো বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের পেছনে প্রশ্নবোধক প্রশ্ন তুলছে তার ভেতরে অন্যতম হচ্ছে শিশু শ্রম। এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। আমার সাথে 4 জন অতিথি রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট সালমা আলী, কেন্দ্রীয় শিশু শ্রম মনিটরিং কমিটির কো-চেয়ার। আমাদের সাথে আছেন শিক্ষার্থী তাসলিমা খাতুন। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন খান, উপপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পাশাপাশি তিনি ফোকাল পয়েন্ট সদ্য সমাপ্ত জাতীয় শিশু শ্রম জরিপ 2022-23 এবং আয়োজক সংস্থা অর্থাৎ শাপলা-নির থেকে শাপলা-নিরের বাংলাদেশ অফিসের ইসিডাব্লিউ ইউনিটের কোঅর্ডিনেটর মাহফুজা পারভিন রয়েছেন আমাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই জনাব সাদ্দাম হোসেন আপনাকে দিয়ে, যে আমরা যদি আলোচনা বলি বাংলাদেশের শিশু শ্রম পরিস্থিতিটা কেমন, তাহলে 2022 সালের সেই জরিপের কথাই বলবেন। এই জরিপটি আপনারা কবে করেছেন, কিভাবে করেছেন এবং সেই জরিপে আসলে বাংলাদেশে শিশু শ্রমের কীরকম পরিস্থিতি উঠে এসেছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূলত বিভিন্ন সুমারি এবং জরিপ করে থাকে। আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, আমরা বিভিন্ন রকম সুমারি এবং জরিপের মাধ্যমে বিভিন্ন ডেমোগ্রাফিক স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস এগুলো আমরা উন্নয়নের স্বার্থে আমরা তুলে ধরি এবং উন্নয়নের উপত্য হিসেবে এগুলো কাজ করে থাকে। তো আমাদের চাইল্ড লেবার খুবই একটা ক্রুশিয়াল ইস্যু আমাদের দেশে। সারা বিশ্বে যেমন চাইল্ড লেবার নিয়ে নার্সিং হয়, কীভাবে এটাকে কন্ট্রোল করা যায় নার্সিং হয়, আমাদের বাংলাদেশের ব্যতিক্রম নয়। তো বাংলাদেশেও মূলত চাইল্ড লেবার নিয়ে আমরা কাজ করি। সরকার খুবই পজিটিভ ইন্টারভেনশন আছে। রিয়েল সিনারিওটা দেখার জন্য আমরা একটা জরিপ করি। জরিপটা 2022-এ আমরা শুরু করি। আমরা 2টা ধাপে জরিপটা করি। একটা হলো হাউস হোল্ড বেস জরিপ, আরেকটা হলো আমাদের সেক্টর বেস জরিপ। আপনারা জানেন যে আমাদের 43টা সেক্টর আছে ঝুঁকিপূর্ণ, যেখানে আমরা শিশু শ্রমের একটা কাজ করে গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড 43টা সেক্টর আছে। তো এর মধ্যে থেকে আমরা 5টি সেক্টর নিয়ে কাজ করেছি এবং আমরা হাউস হোল্ড বেস যে সার্ভেটা সেখানে আমরা সারা বাংলাদেশে আমরা কভার করেছি। আমরা সারা বাংলাদেশে এই জরিপটা পরিচালনা করি। সেখান থেকে আমরা টোটাল 5 থেকে 17 বছর বয়সী যারা, তাদেরকে আমরা শিশু শ্রমিকের আওতায় বা শিশু শ্রমের আওতায় তাদেরকে আমরা ধরেছি অ্যাকর্ডিং টু দ্য লস এবং ইন্টারন্যাশনাল যেই গাইডলাইন আছে সেটা অনুযায়ী। তো আপনারা জানেন যে আইএলও আমাদের আসলে কাস্টোডিয়ান। আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গাইডলাইনগুলো আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম যে আপনার ICLS বলে আর কি, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লেবার স্ট্যাটিশিয়ানস, ওইটার যে বিভিন্ন রকম গাইডলাইন আছে সেগুলো মেনটেন করে আমরা মূলত চাইল্ড লেবার সার্ভেটা পরিচালনা করি। এটা আসলে স্যাম্পল সার্ভে। আমরা সারা বাংলাদেশ থেকে 30,816টি হাউস হোল্ডে আমরা এই সার্ভেটা পরিচালনা করি। এটা সব ডিস্ট্রিক্ট কভার করে আর কি। সেটা থেকে আমরা দেখতে পাই যে আসলে আমাদের 5 থেকে 17 বছর বয়সী কতগুলো বাচ্চা আছে এবং এর মধ্যে আসলে আমাদের চাইল্ড লেবারের সংখ্যাটা কত আর কি। তো আমরা মূলত চাইল্ড লেবার পেয়েছি 1.78 মিলিয়ন আর কি, যারা আপনার 5 থেকে 17 বছর বয়সের মধ্যে তারা চাইল্ড লেবারের সাথে সম্পৃক্ত আছে আর কি। 17,80,000-এর মতো এরকম আর কি আমরা চাইল্ড লেবারের সংখ্যা পেয়েছি আর কি। আর আমরা যদি হ্যাজার্ডাস চাইল্ড লেবারের কথা বলি, আমরা হ্যাজার্ডাস চাইল্ড লেবার ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে জড়িত আছে, এরকম আমরা সংখ্যা পেয়েছি অ্যারাউন্ড 1.07 মিলিয়ন আর কি। তো এইটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হলো গভর্নমেন্টের। আমরা যদি 2013-তে আমরা যে সার্ভেটা পরিচালনা করি, আমরা এর আগের বার যেটা করেছি সেটাতে আমরা পেয়েছিলাম হলো আপনার প্রায় 12 লক্ষর মতো আর কি, 12,80,000-এর মতো আমরা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক পেয়েছিলাম যারা ঝুঁকিপূর্ণ সেক্টরে কাজ করে। তো গভর্নমেন্টের বিভিন্ন ইন্টারভেনশন কাজে এটা কমে এসেছে আর কি। তো কমে এসে এটা মূলত এখন আমাদের প্রায় আপনার 1.07 মিলিয়নে আসছে, কারণ গভর্নমেন্ট খুব পজিটিভ ইন্টারভেনশন নিয়েছে যাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমটা কমেছে, আমি যদি বুঝে থাকি। কিন্তু সার্বিকভাবে আমরা যে শিশু শ্রমে যুক্ত শিশুর সংখ্যা বলছি সেটি একটু বেড়েছে। সেটি বাড়লেও আমরা যদি জনসংখ্যার সমানুপাতিক হারে চিন্তা করি, 2013 সালে জনসংখ্যা ছিল আপনার 154 মিলিয়ন, আর আমরা 2022-এ জনসংখ্যা পেয়েছি 169 মিলিয়ন। তো জনসংখ্যার সমানুপাতিক হারে চিন্তা করলে আসলে সেভাবে সিগনিফিকেন্ট হারে বাড়েনি শিশু শ্রমটা। বাট এরপর আমরা যদি ইন নাম্বার চিন্তা করি তাহলে সামান্য কিছু বেড়েছে আর কি। আমরা এটি নিয়ে কথা বলবো। অ্যাডভোকেট সালমা আলী, একটু জানতে চাইবো যে শিশু শ্রম পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে যে কথা আজকে আমরা বলছি যে গৃহকর্মে যে শিশুরা নিয়োজিত রয়েছে তাদের পরিস্থিতিটা কেমন, এবং সেখানে কেন্দ্রীয় শিশু শ্রম মনিটরিং কমিটি এই বিষয়টাকে, বিশেষ করে গৃহকর্মে যে শিশুরা রয়েছে তাদের ব্যাপারে কি করছে? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে ওই জায়গাটাতে কিন্তু আমাদের ওইভাবে কাজ হচ্ছে না, যেটা করার জন্য অনেক পরিকল্পনা ছিল। আমি বলবো করোনার আগে আমরা যেভাবে কোভিডের আগে আমরা একটা প্ল্যান করেছিলাম, যেখানে সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় যেভাবে একটা প্ল্যান করা হয়েছিল সেভাবে হয় না। আমরা জানি আমাদের একটা নীতিমালা আছে যেটা
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা, যেটা হলো 2015-তে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিভেনশন প্রোটেকশন বিষয়গুলোতে অনেকগুলো ছিল। সেখানে আমরা যেটা সব থেকে বড়, যে ঘরের ভিতরে যারা কাজ করে সেখানে মনিটর করাটা কিন্তু যায় না, সেখানে স্পেসিফিক ওইটা একটা বিরাট বিষয়। সেই জন্যে কীভাবে এই কাজটাকে করা যাবে সেটা যেরকম হচ্ছে, সেখানে অন্যান্য বিষয়গুলোতে যেভাবে একটা ফ্যাক্টরিতে অথবা কোথাও যে রাস্তাঘাটে যেভাবে একটা দৃশ্যমান, এই জায়গাটাতে কিন্তু সেখানে হয় না। আর সব থেকে বড় যে আমরা যদি বলি, যদি আমরা এই বাড়িধারা, গুলশান, ওই রেসিডেন্সিয়াল এরিয়াতে, সেই জায়গাগুলো কিন্তু সেই ছোট শিশু যাদের, যে আমাদের হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী কাজের মেয়ে যদি আমরা যদি ওদেরকে দেখি যারা গৃহ তাদের 12 বছরের নিচে নেওয়া যাবে না। কিন্তু সেখানে আমি বলবো ভালো ভালো ওখানে কিন্তু বড় বড় আমি আছে, কিন্তু ছোটোখাটো ঘর বাড়িতে সেখানে কিন্তু অনেক ছোট শিশুরা কাজ করে। কিন্তু যেটা নিয়ে আমরা আলোচনার ভিতরে আসে যে ওদেরকে যদি আমরা উঠিয়ে আনি, তাদেরকে সেখানে অল্টারনেট লাইভলিহুড অপশনটা কী দিব, তাদের পড়াশোনার থেকে আরম্ভ করে অন্য জায়গাটাতে কী করব, সেই বিষয়গুলো কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আমরা আরেকটা যে আমরা যে এই যে কাজ করে, যেমন ইউনিসেফ থেকে আরম্ভ করে আইএলও এবং অন্যান্যরা যা কাজ করে, তারাও যেভাবে কাজটা করছে, যেমন ধরেন এই ইউনিসেফের একটা ভালো কাজ ছিল যে এই মেয়েদের শিশুদেরকে উঠিয়ে এনে তারপরে বাবা মাকে একটা বিকল্প আয়ের ব্যবস্থা করে দেওয়া এবং সে স্কুলটাকে স্কুলমুখী করা বাচ্চাদের, সেইগুলো কিন্তু খুব একটা আছে। সব থেকে বড় যে বড় বড় বস্তিগুলাতে বিভিন্ন, এবং এই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি যে বস্তিগুলাতে, সেখানে কিন্তু দেখবেন অনেক স্কুল টিস্কুল কিন্তু হয়েছে। আমি বলবো গুলশান লেডিস কমিউনিটি ক্লাব এবং এই যে জাগো, ওরা কিন্তু অনেক ভালো ভালো স্কুল করেছে, কিন্তু তারপরেও কিন্তু একটা অনেক বড় সংখ্যক তারা কিন্তু পথে রয়ে গেছে যারা আছে। আমরা নিজেরা যখন যাই তখন পথে এরা কিন্তু স্কুলে যাচ্ছে না। ওইটা একটা সময় কিন্তু ছিল তাদের কাজের পরে যে বিকালে করতে, এখন কিন্তু ওইটা অনেক কমে গেছে। এই সমন্বয়টা দেখা উচিত এবং সরকারের যে প্রত্যেকটা, আমি শ্রম মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু, এবং এরা কিন্তু আরেকটা তাদের একটা সমন্বয় থাকা উচিত। এবং এইরা যে সেক্সুয়াল অ্যাবিউজ থেকে অন্যান্য বিষয়ে যে ভিকটিম, এরা খালি শ্রমিক না, তারা কিন্তু অন্যভাবে কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে, যেটা ভিতরেও, ঘরের ভিতরেও যেটা হচ্ছে, রাস্তাঘাটে, কলকারখানায়, ছোট ছোট কলকারখানাতে সেখানে হচ্ছে। এই জায়গাগুলোতে অ্যাড্রেস করার জন্যে তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা তাদের, এবং এই বিষয়গুলো, এবং আমার যেমন ধরেন অনেক অপরাজয়ের মতন অনেক বড় বড় সংগঠন কিন্তু অনেকেই কাজ করছে, কিন্তু সেটাকে একটা দেখা, মনিটর করা, তার মানে এগুলোই বিচ্ছিন্ন কাজগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, এবং সেখানে কতটুকু পর্যন্ত মিনিমাম ন্যূনতম মানদণ্ডটা ঠিক করে সেখানে অ্যাবিউজ, একটা হোমেও যে শেল্টার হোমেও যে অ্যাবিউজের শিকার হচ্ছে না, সেটাও কিন্তু একটা পারে। আর এই যে বাসা বাড়িগুলো, এদের কিন্তু সচেতনতা করার জন্য কিন্তু আমাদের কথা ছিল যে কমিউনিটিকে করা, যে তুমি তোমার এলাকায় দেখবে কোন কোন শিশু কিভাবে আছে, এবং সেখানে সমন্বিতভাবে সবাই মিলে উদ্যোগের কথা বলছেন। আমি আপনার কাছে ফিরবো, মাহফুজা পারভিনের অভিজ্ঞতা শুনবো। আপনারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, বিশেষত মেয়ে শিশুরা যারা গৃহকর্মে নিয়োজিত, অভিজ্ঞতাটা কেমন রয়েছে? যেটা বলছিলেন অ্যাডভোকেট সালমা আলী, তারা নির্যাতন সহ নানা ঝুঁকির মধ্যে রয়েছে, তো সেই জায়গায় আপনারা আসলে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন? আমরা শাপলানির থেকে প্রায় 12-14 বছর ধরে আমরা কাজ করছি গৃহকর্মী শিশুদেরকে নিয়ে। আপা যেটা বলে যে মনিটরিংয়ের ব্যাপারটা, মনিটরিং করাটা খুবই দরকার, কিন্তু আমরা আসলে ঢুকতেই পারি না। আমাদের যে ফিল্ড লেভেলে যখন কাজ করি, তখন একটা বাসাতে ঢোকাটা আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। আমরা একটা বাসাতে আমাদের যারা স্টাফ আছে, আমরা টিম হিসেবে যাই, সেখানে 3 বার 4 বার 9 বার 10 বার এরকমও হয়েছে যে আমরা কন্টিনিউয়াসলি 1 বছর 2 বছর ধরে আমরা ট্রাই করে করে 3 বছর পরে মেয়েটাকে আমরা আনতে পেরেছি আমাদের যে লার্নিং সেন্টারগুলো আছে সেখানে। তো এখানে আসলে আপনি ওই বাসাটাতে ঢুকবেন কেমন করে, সেটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা কমিউনিটিকে কখনো কখনো আমরা কাজে লাগিয়ে আমরা ঢোকার চেষ্টা করি, আসলে কমিউনিটি পিপলের যে দায়িত্বটা আছে, তো আমরা যেটা দেখেছি যে আমরা এই কমিউনিটি পিপলের দায়িত্বটাকেও আমরা অনেক কষ্ট করে আমাদের তাদের দায়িত্বটাকে ভাগ করে দিতে হয়। আসলে এই গৃহকর্মী শিশু বিষয়টা এত সেন্সিটিভ, কেউ কথা বলতে চায় না। আমরা চাই যে ঘটনা ঘটার আগেই যেন তারা সচেতন হয়, কমিউনিটি পিপলকে দিয়ে আমরা সেই সচেতনতা তৈরি করতে চাই।
কিন্তু সেখানে অনেক আমরা ঢুকতে পারি না আসলে, সবসময় আমরা কাজ কিন্তু করতে আপনাদের পারি না। সফলতাও তো রয়েছে সেই আমাদের জায়গায়। হ্যাঁ সফলতা আছে, আমরা এরকম হয়েছে যে আমরা সেই কমিউনিটিকেই আবার দায়িত্বটা দিয়ে চলে আসছি, এরকমও হয়েছে, কিন্তু সেটার জন্য একটু সময় দরকার, আমরা অনেক সময় নিয়েছি সেটার জন্য। সেই সবাই মিলে পজিটিভিটির একসাথে কাজ গল্পটা করতে। শুনবো আমরা পরের অংশে। তাসলিমার কাছে জানতে চাই, তাসলিমার আশপাশ থেকে অনেক অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে আমরা দুটো কারণ দেখি যেটি বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, যে বাবা মায়েরা দারিদ্র্যের কারণে অথবা অন্যান্য কারণে হয়তো বিশেষত মেয়েকে নিয়ে কোনো বড় স্বপ্ন দেখে না, মনে করে মেয়ে বোধহয় বোঝা, ছেলে হলে হয়তো ভিন্নভাবে ভাবতো। তো বাবা মায়েদের জায়গা থেকে আসলে কি করার আছে যাতে তার মেয়েটি বা তার কন্যাটি কারো বাসায় এরকম কাজের জন্য গিয়ে নির্যাতনের শিকার না হয়, তাদের কোনো দায়িত্ব দেখেন আপনি? জি জি অবশ্যই দেখছি, কারণ বাবা মা তো সন্তানের সবচেয়ে বড় গার্ডিয়ান। তো বাবা মা সেটা হোক ছেলে বা মেয়ে হোক, দুজনের তো সমান অভিভাবক। তো আমি আমার চোখের সামনে আমি যেটা দেখেছি যে একই পরিবারের ছেলে আর মেয়ে একটু ডিফার করা হয় এখানে, যে ও তো ছেলে বাবার বাড়িতেই থাকবে, ও তো মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে বিয়ে হয়ে, তো ওর জন্য তো এত কিছু কেয়ারিং করে ওরে মানে দাঁড় করানো তো কোনো দরকার নাই, ওর ক্যারিয়ার গড়ার দরকার নাই, টাকা খরচ করার কোনো দরকার নাই, ও নর্মালি বড় হোক সেটা করুক। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পড়াশোনা করবে, মাওলানা পাস করবে বা যে যে জেনারেল লাইনগুলোতে যাইতে পারে সেভাবে করবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা দেখা যায় না। স্কুল বিশেষ করে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করানো হয়, এরপর হয়তো পড়াশোনাটাও করানো হয় না, কারণ মেয়ে তো বিয়ে দিলে শ্বশুরবাড়ি চলে যাবে, তার তো আর এত পড়াশোনা করার দরকার নাই, নিজেকে গড়ার কোনো দরকার নাই, মেয়ে বাবা মাকে সবসময় দেখবে না, আর ছেলে হচ্ছে সবসময় দেখবে। তো সেই জায়গায় সেই দৃষ্টিভঙ্গি ধরুন বদল করার জন্য কি করা যেতে পারে বলুন তো? বাবা মাকে সচেতন হইতে হবে বেশি, বা এই যে চিন্তাগুলো করে এই চিন্তাগুলো করা যাবে না, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি কারোর 5 জন ছেলে আছে কিন্তু বৃদ্ধ বয়সে ওই 5 জন ছেলে দেখছে না, একজন মেয়ে আছে, ওই মেয়ে যে কোনো ওয়েতে হয়ে বাবা মাকে সাহায্য করছে। তো বাবা মাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে মেয়ে হয়ে যে কিছু করতে পারবে না এই বিষয়টা ভুল, ছেলে যে সব কিছু করতে পারে না, মেয়েরাও পারে, সুযোগ দিয়ে দেখো মেয়েরাও অনেক কিছু করতে পারে। তার মানে ছেলে মেয়েতে বৈষম্য করা যাবে না। নিশ্চয়ই আপনার আরো কিছু পরামর্শ আমরা নিব একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বেসরকারি জাপানি সংস্থা শাপলা নীরের আয়োজনে এই বিশেষ আয়োজন। সময় হলো একবার বিরতিতে যাবার, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বেসরকারি জাপানি সংস্থা শাপলা নীরের আয়োজনে আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিরতির আগে কথা বলছিলাম তাসলিমা খাতুন আপনার সাথে, আপনার কাছেই ফিরতে চাই। তাসলিমা, আপনি বলছিলেন যে পরিবর্তন প্রয়োজন, ছেলে মেয়ে দুজনের ভেতরে যেন কোনো বৈষম্য অভিভাবকরা না করে। তারপরও বিভিন্ন পরিস্থিতিতে পড়ে যদি কোনো মেয়ে শিশু কারো বাড়িতে গৃহকর্মে নিয়োজিত হয়ে যায়, সেখানে যে বাড়িতে আসলে সে কি ধরনের সুযোগ সুবিধাগুলো পেলে তার নিজের স্বপ্ন, তার নিজের অধিকার, পাশাপাশি হচ্ছে যে পরিস্থিতির কারণে সেখানে সে গেছে সেটিও সে সামলে নিতে পারবে, কেমন পরিবেশ হওয়া উচিত? সেজন্য অবশ্যই একটা পরিবারের মতো যেরকম পরিবেশটা দরকার সেরকম দরকার। একজন এমপ্লয়ার তার সন্তানের প্রতি যেরকম স্নেহ আদর মায়া মমতা দেখিয়ে রাখেন, বা ছোট বাচ্চারা বেশি, আমরা তো শিশু শ্রম বলতে বুঝি 18 বছরের নিচে শিশুরা, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে 12 বছর 14 বছরের নিচে বাচ্চাদেরকে বাবা মা দিয়ে দেয় যেন তাদেরকে ভরণ পোষণের দায়িত্বটা আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাটা যেন পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায়, পরে আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়ার, পোশাক পরিচ্ছদের এবং হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা, প্লাস হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজগুলো যেন তারা না করায়। আর যদি পারে, এটা অবশ্যই চেষ্টা করা উচিত, যদি পারে বাচ্চাদের সাথে একটু পড়াশোনা করতে দেওয়ার সুযোগ সুবিধাটা, এটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট। কারণ চোখ খান খোলা যে ব্যাপারটা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে একটা বাচ্চা যখন সামাজিকীকরণ করার জন্য হচ্ছে যে একটা বাচ্চাকে অবশ্যই একটু বের হইতে হবে আর 5 জন মানুষের সাথে মিশতে দিতে হবে। আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেহেতু আমি কাজ করেছি, তো এখানে দেখলাম যে একটা আপু ছিল 8 বছর সে কাজ করেছে, সে আমার চেয়ে অনেক বড় ছিল, 8 বছর কাজ করার পরে সে ঢাকা শহরে একটা ডক্টর ফ্যামিলিতে ছিল, কিন্তু তার বাইরের ব্যাপারে কোনো জ্ঞান নাই, সাধারণ যে জ্ঞানগুলো যে থাকা দরকার, যেহেতু বের হতে দিত না, সামাজিক যে ব্যাপারগুলো ছিল তার মধ্যে সেই জ্ঞানগুলো ছিল না, সাধারণ জ্ঞানগুলো ছিল না। কিন্তু যদি এই সাধারণ জ্ঞানগুলো দেওয়ার জন্য, একটু সামাজিক করার জন্য সবার সাথে একটু মিশতে দেওয়া হয়, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দেওয়া হয়, একটু যদি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আশা করি হচ্ছে সে তার নিজের অধিকারটা পাবে এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বেতন। অনেকেই হচ্ছে বলে নিয়ে আসে যে আমি ভালো ভরণ পোষণ করাবো, ভালো টাকা পয়সা দিব, বাড়িতে এই সেই করিয়ে দিব, গয়নাগাটি বানিয়ে দিব, আমার কাছে থাকুক, সে সেফ থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে না। তো আমি মনে করি যে আমি যে কথাটা বলে নিয়ে আসবো, যারা কাজে দিচ্ছে এই ব্যাপারগুলো যেন সচেতনতা
চোখে একটু দেখে, যেন অবশ্যই করতে হবে, শুধু আমি দিয়ে চলে আসবো এই ব্যাপারটা যেন না থাকে। অর্থাৎ যেই যে সুন্দর সুন্দর প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো যেন পালন পালন করে। করে। আমি সেটি নিয়ে জনাব মাহফুজা পারভিন আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের কি আইনি কোনো কাঠামো রয়েছে কিনা এই জায়গায়? নীতির কথা তো বলেছে যে কোনো এই যে সুনির্দিষ্ট করে তার বেতন কি হবে, তার সুযোগ সুবিধা কি হবে, যদি সেটি প্রতিপালন না করেন যিনি নিয়োগ করছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার, এই জায়গায় আমাদের কোনো আইন রয়েছে কিনা? আমাদের তো আসলে গৃহকর্মী কল্যাণ একটা নীতি আছে, নীতিতে কিন্তু সুস্পষ্টভাবে অনেক কিছু বলা আছে, তার বেতন, তার থাকার জায়গা সব কিছু বলা আছে, এবং ওখানে আসলে আইন গৃহকর্মীদের জন্য কোনো আইন নাই, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু আমরা মনে করি যে আইন হওয়াটা জরুরি। আমরা ফিল্ড লেভেলে কাজ করতে গিয়েও দেখেছি সবাই নীতিমালাতে আছে, নীতিতে আছে, কিন্তু এখানে কোনো শাস্তির ব্যবস্থা নাই। এরকম তো অনেক নীতিমালাই আছে, এই ধরনের কথা অনেক অনেক উঁচু পর্যায়ে মানুষের কাছেও আমরা শুনেছি কাজ করতে গিয়ে। নীতিমালাটা যখন তাদের কাছে আমরা ইন্ট্রোডিউস করতে গেছি, তখন তারা বলছে হ্যাঁ নীতিমালা আছে, ঠিক আছে, তাহলে কি আমাদের তো শাস্তির ব্যবস্থা নেই। তখন আমরা চিন্তা করেছি যে আসলে শাস্তি হওয়া দরকার, শাস্তি ব্যবস্থা থাকা দরকার, এবং এর জন্য একটা আইন দরকার। যেমন নীতিমালাতে 14 বছরের নিচে কোনো শিশুকে রাখা যাবে না, এটা কিন্তু আমাদের শ্রম আইনেও আছে, কিন্তু 14 বছরের নিচে অনেক শিশু আছে। ও যেরকম বলছে যে একটা মেয়ে 8 বছর ধরে একটা বাসায় আছে, এরকম আমাদের অনেক অভিজ্ঞতা আছে যে কখনো ঘর থেকে বের হতে দেয় না, এরকম শিশু অনেক আছে। তো 14 বছরের নিচে 8 বছর, 6 বছর, 7 বছর, কোনো কোনো ক্ষেত্রে আমাদের নীতিমালাতে আছে 12 বছর। আমরা মনে করি এটা অমিট করা দরকার বা এটা রিভাইজ করা দরকার। 12 বছরের এই ব্যাপারটা 14 বছরটুকু থাক, কারণ হলো আমাদের দেশে কম্পালসারি এডুকেশন আছে, প্রাইমারি এডুকেশন, যেটা কম্পালসারি এবং ফ্রি। আমরা চাই যে সেই এডুকেশনটা ওরা পেয়ে আসুক অন্তত বাবা মার কাছ থেকে, আমরা ওইটা চাই, আমরা নীতিমালাটা প্রয়োগ দেখতে চাই, এবং তার সাথে সাথে আইনের প্রয়োজন, আইনটা আমরা চাই যে আইন একটা হোক। জনাব বাবা সাদ্দাম হোসেন খান, আপনার কাছে একটু জানতে চাইবো, এই নিবিড়ভাবে সার্ভেটি করতে গিয়ে, জরিপটি করতে গিয়ে, এবং এই বিষয়ের মাঠের অভিজ্ঞতা যেটি দেখেছেন, এখানে তো আসলে দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে যারা নিয়োগ করছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে এটি বলা হয় অভিভাবকরাই আসলে তাদের সন্তানদেরকে কর্মদক্ষ করে তোলার জন্য বা অন্যান্য কারণে কাজের সাথে যুক্ত করছেন। বাস্তবে আমরা যদি শিশু শ্রম মুক্ত বাংলাদেশ দেখতে চাই, কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনার অভিজ্ঞতা বলে? আমাদের মাঠ পর্যায়ে জরিপের ক্ষেত্রে আমাদের তো কিছু চ্যালেঞ্জ হয়। তো চ্যালেঞ্জ হলো যে মূলত আমরা তো একটা স্যাম্পল ফ্রেম থাকে, মূলত আমরা একটা স্যাম্পল ফ্রেমের আওতায় আমরা জরিপগুলো করি। এটা একটু লং কোশ্চিনের ইউজ করতে হয়। লং কোশ্চিনের ইউজ করে আমাদের বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে যেগুলো আমরা তুলে নিয়ে আসি আর কি। আমাদের বিভিন্ন সোশিও ইকোনমিক ইন্ডিকেটর আছে, আমাদের ডেমোগ্রাফিক ইন্ডিকেটর আছে, এগুলো আমরা লিঙ্ক করি বিভিন্ন রকম কোশ্চিন দিয়ে আর কি। তো যখন আমরা একটা হাউস হোল্ডে যাই তখন আমাদের লং কোশ্চিনের হতে তো তাদের কাছে একটু বেশি সময় নিতে হয় আর কি। তো চাইল্ড লেবার রিলেটেড তথ্যটা দেওয়ার সময় তারা একটু নর্মালি ডিসকারেজড ফিল করে আর কি। তখন তাদেরকে আমরা কনভিন্সড করি, মূলত আমাদের উদ্দেশ্যটা তুলে ধরি যে আমরা চাচ্ছি যে চাইল্ড লেবার ফ্রি যে সোসাইটির কথা বলি আমরা, চাইল্ড লেবার ফ্রি যে কান্ট্রির কথা বলি, গভর্নমেন্টের যে বিভিন্ন রকম পজিটিভ ইন্টারভেনশন আছে এগুলো যে আমরা অ্যাপ্লাই করব, গভর্নমেন্ট যে এইটা নির্মূল করার জন্য কাজ করে, এই বিষয়গুলো যখন আমরা বুঝিয়ে তাদেরকে বলি তখন তারা তথ্য দেয়। তো এখানে আমরা দুইটা ডাইমেনশন আমরা দেখেছি আসলে যখন চাইল্ড লেবারের আমরা তথ্যটা নেই। একটা হলো কিছু কিছু গার্ডিয়ান মনে করে তাদের বাচ্চাকে লেখাপড়ার চাইতে যদি আমরা কর্মে দিয়ে দিই তাহলে বরং তারা খুব কুইক তারা নিজের স্টাবলিশড হওয়ার একটা সুযোগ পাবে, এরকম একটা কনসেপশন অনেক গার্ডিয়ানের আছে। তবে আমরা বলতে চাই যে মূলত গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে সেলফ রিলায়েন্স তারা যে দক্ষতা অর্জন করে এর জন্য তারা বেশি চাইল্ড লেবারে তারা ইনস্টিগেট করে, আর দারিদ্রতার বিষয়টা পরে আমরা দেখেছি। তো এটা একটা বিষয়। তো আমাদের যদি গার্ডিয়ান লেভেল আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি তাহলে চাইল্ড লেবারটা কিছুটা হলো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, যেটা গভর্নমেন্ট ইতিমধ্যে শুরু করেছে। শ্রম মন্ত্রণালয় বিভিন্ন রকম ক্যাম্পেইন আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। জি, অ্যাডভোকেট সালমা আলী, একটু শুনতে চাইবো যে আমরা টেকসই উন্নয়ন অভিষ্টে কিন্তু 2025 সালের ভেতরে সারা বিশ্ব থেকে শিশুশ্রম নিরসনের কথা বলেছিলাম। বাংলাদেশের বাস্তবতায় সেটি এখনকার দাঁড়িয়ে আসলে একটু অসম্ভবই মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে এই ধরনের বিশেষ করে যারা গৃহকর্মে নিয়োজিত রয়েছে তারা যে নির্যাতন বা অন্যান্য বিষয়গুলো হলে কি আইনি সহায়তা পেতে পারে বা কোথায় যেতে পারে? যখন এটা একটা খুবই বড় সমস্যা, এবং আমরা যদি বলি এটাকে অ্যাড্রেস করার জন্য একটা গ্রুপ আছে যারা স্পেসিফিক, যারা দেখা যাচ্ছে যে এই যে চাইল্ড ম্যারেজের কথাটা আসলো, অনেক শিশুরা কিন্তু বিয়ে হওয়ার পরে ছেড়ে দিয়ে চলে যায়, সেই গ্রুপটাও কিন্তু যায় এই কাজের মেয়ে হিসাবে ঢুকছে। এবং এই ঘরের ভিতরে যে ঘটনাগুলো ঘটে, প্রথম কথা যখন একটা অপরাধটা ঘটে যায় তখন কিন্তু সবথেকে বড় যে কোনো এভিডেন্স থাকে না, কোনো সাক্ষী থাকে না। যখন পর্যন্ত না একদম রক্ত হয়ে একদম মরে যাচ্ছে, অথবা হসপিটাল, অথবা সুইসাইড করে ফেলছে, অথবা
তারপরে যখন অল্প কিছু হয় তখন কিন্তু যেহেতু এলাকা ভিত্তিক ওই টাকা পয়সার ব্যাপার আছে, যত সেন্সিটিভ কেস দেখবেন আমার মহিলা আইনজীবী সমিতি আমার সংগঠন থেকে করা হয়েছে সবগুলা কিন্তু একেবারে মরে গেছে, সেটা ছাড়া আপোষ হয়ে গেছে। টাকা পয়সা নাম করা আদরি থেকে আরম্ভ করে সব কেস, আদরি কেসটা তাও তো আমরা জাজমেন্ট পেয়েছিলাম অন্যগুলাতে। তো এই যে কম্পেনসেশনটা পেয়েছে অনেকেই, অতএব সব কিছু মিলিয়ে এখানে আমাদের এটা একটা ইসের ভিতরে নীতিমালা আছে, কিন্তু আইনে যেমন যদি সে বড় অপরাধ হয় তখন তো শাস্তি পারে, কিন্তু সব থেকে বড় ছোটোখাটো জিনিস যেহেতু প্রমাণ থাকে না, সেখানে কিন্তু আমরা ওই জায়গাতে যেয়ে সেখানে সেই ধারণের এটা পাই না, আর আপোষটা করে ফেলে। এটা পরিবর্তনের জন্য আমাদের যেই চাইল্ড লেবার যে আমাদের যে টার্গেটটাকে জন্য সেখানে কিন্তু ব্যাপকভাবে সমন্বয়ের সঙ্গে সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে লোকাল কমিউনিটি থেকে আরম্ভ করে সরকার, বিভিন্ন মন্ত্রণালয় এবং উন্নয়ন সংস্থা যারা আছে সবাইদের কিন্তু এটা একেবারে জিরো টলারেন্স মাথায় নিয়ে প্রিভেনশন, প্রোটেকশন এবং অন্যান্য বিষয়গুলো, অ্যাক্সেস টু জাস্টিস, ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশনটা কিন্তু একটা বিরাট বিষয়, সেটাও কিন্তু আমাদের ওরকম আইনের ভিতরে নেই। এই সবগুলা জায়গায় কিন্তু উন্নয়ন করা এবং তার দায়িত্ব কিন্তু আমাদের সবার সম্মিলিতভাবে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদের সাথে আজকের এই আলোচনায় যোগ দেবার জন্য। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন, এবারের বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসের যে প্রতিপাদ্য শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের সকলের। আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আমার ঘরে নিশ্চয়ই 14 বছরের নিচের কাউকে রাখা কাজের জন্য সেটি লজ্জাজনক। পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে আইনি কাঠামোর ভেতর দিয়ে যারা এ ধরনের অন্যায় কাজগুলো করছে সেগুলোকে বেআইনি পদ্ধতিতে সেগুলোকে মোকাবেলা করা। এখন সেটি অন্যায় রয়েছে, আইন না থাকার ফলে সেটি বেআইনি হচ্ছে না, হয়তো সেই আইনি কাঠামোটা নিশ্চিত করা। আর সর্বোপরি এই শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদের উপরে যদি আমরা বিনিয়োগ না করি তাহলে আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটি বড় প্রশ্নবিদ্ধ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ছিলেন আজকের এই আয়োজনে।